আপনারা শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প বিশাখা। আজকে গল্পটির শেষ পর্ব। বিশাখা আমাকে জোর করে পাঠালো। আমি আসতে চাইনি। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো করেও যাওয়া হয়ে উঠছিল না। আমি খুব সম্ভবত আগামী সপ্তাহেই দিল্লি যাচ্ছি। তোমাকে দিল্লি যেতে হবে না। অস্বস্তিকর অবস্থা। বিকেলবেলা অফিস থেকে বেরিয়েই দেখি বাইরে দাঁড়িয়ে আছে দেবনাথ, আমাদের জয়েন্ট ডাইরেক্টর। আমাকে তার গাড়িতে রাসবিহারী মোড় পর্যন্ত লিফট দেবেন বলেছিলেন। তার সঙ্গেই সিঁড়ি দিয়ে নেমেছিলাম। দেবনাথকে দেখেই আমি না দেখার ভান করেছি। বলা তো যায় না, দেবনাথের সঙ্গে যদি জয়েন্ট ডাইরেক্টরের কোনো ক্রমে মুখ চেনা থাকে, তাহলে তিনি নিশ্চয়ই ওর ব্যাপারে সব জানেন। কিন্তু দেবনাথই হাত তুলে আমাকে ডাকল। আমি সঙ্গে সঙ্গে মনস্থির করে জয়েন্ট ডাইরেক্টরকে বললাম, স্যার, আমি একটা লাল ফ্ল্যাগ দেয়া ফাইল টাইপ করতে দিয়ে এসেছিলাম। সেটা সই করে আসেনি। আমি আর একটু অফিসে থাকব, আপনি বরং চলে যান। জয়েন্ট ডাইরেক্টর সরু চোখে একবার দেবনাথকে দেখে নিয়ে মৃদু হেসে বললেন, তাড়াতাড়ি সেরে নিও। ইয়াংম্যানদের ছুটির পর বেশিক্ষণ অফিসে থাকা ভালো না, ওতে স্বাস্থ্য টেকে না। এই সপ্তাহ তিনেকের মধ্যেই দেবনাথ আরও একটু রোগা হয়েছে। চোখ দুটোর তলায় ঘন কালো দাগ, দৃষ্টি জলজলে। এক মুহূর্তের জন্য যে দেবনাথের উপর আমার একটু মায়া হলো না, তা নয়। কেন দেবনাথের এই অবস্থা হলো? বিশাখার মতন একটি রূপসী মেয়েকে বিয়ে করে ওর কি সুখী হবার অধিকার ছিল না? নিছক বুদ্ধিভ্রমে ওর এই দশা। প্রথমে আমি ওকে বলতে উদ্ধত হয়েছিলাম, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছো যে? অফিসের ভেতরে এলেই পারতে। কিন্তু বলিনি। নিজেকে সামলে নিয়েছি ঠিক সময়ে। সর্বনাশের ব্যাপার হতো তাহলে। সিবিআই এর রিপোর্টে যাকে সাসপেন্ড করা হয়েছে, সে এসেছে অফিসে আমার সঙ্গে দেখা করতে। একথা কেউ না কেউ কি আর জয়েন্ট ডাইরেক্টরের কানে তুলতো না? কান ভারী করার লোকের কি অভাব আছে? আমাকে যে কটেজ ইন্ডাস্ট্রিতে ডেপুটি সেক্রেটারি করে পাঠাবার কথা হচ্ছে, সেটা তাহলে পিছিয়ে যেত না? অথচ দেবনাথ গেলে আমি তাকে তাড়িয়ে দিতে পারতাম কি? হাজার অনিচ্ছা সত্ত্বেও তাকে বসিয়ে চা খাওয়াতে হতো না? দেবনাথ যে আমার অফিসে ঢোকেনি, এজন্য সে আমাকে কৃতজ্ঞ করেছেই বলা যায়। সুতরাং তার সঙ্গে হাসি মুখেই কথা বলতে হলো। দেবনাথ কিন্তু আজ আর তেমন নির্জীব নিরুৎসাহ নয়। কোথা থেকে সে যেন একটা নতুন শক্তি পেয়ে গেছে। রীতিমতন জোর দিয়ে সে বলল, তোমাকে আর দিল্লি যেতে হবে না। আমি একটু হকচকিয়ে গিয়ে বললাম, কেন? এই শুক্রবার আমার মামলার তারিখ পড়েছে। তাই নাকি? হ্যাঁ, এবার আমি তাড়াতাড়ি মামলা চুকিয়ে ফেলতে চাই। আমি কি করব আমি ঠিক করে ফেলেছি। আমি রীতিমতন ভয় পেয়ে গেলাম। 7-8 মাসের মধ্যে দেবনাথের সঙ্গে আমার ঘুরে ফিরে বেশ কয়েকবারই দেখা হয়েছে। কখনো তাকে এমন পরিষ্কার তেজের সঙ্গে কথা বলতে শুনিনি। কি ঠিক করে ফেলেছ? আমি আমার উকিল ছাড়িয়ে দিচ্ছি। আমি জজের সামনে নিজে দাঁড়িয়ে বলবো, আমি সব অভিযোগ মেনে নিচ্ছি, আমি দোষ স্বীকার করছি। কি বলছো তুমি? তুমি পাগল হয়ে গেছো? দেবনাথ হাসল। কি কঠিন ঠান্ডা সেই হাসি। আমার দিকে সোজা তাকিয়ে বলল, তুমি বিশ্বাস করো আমি নিরপরাধ? ইয়ে, মানে, আমার বিশ্বাস করা বা না করায় কি আসে যায়? তোমার যদি সত্যি দোষ না থাকে, আইনের কাছে তুমি নিশ্চয়ই তাহলে ছাড়া পাবে। তখন তুমি চাকরি তো ফিরে পাবেই, সাসপেনশন পিরিয়ডের সমস্ত মাইনে ফেরত পাবে। আইন আমাকে বাঁচাবে? আমার কথা কেউ বিশ্বাস করেনি। আমি পেছন ফিরলেই সবাই আমার দিকে আঙুল দেখিয়ে চোর বলে। এমনকি আমার স্ত্রীও আমাকে বিশ্বাস করেনি। না, বিশাখা মোটেও সেরকম ভাবে না তোমার সম্পর্কে। আশা করি আমার স্ত্রীকে আমার চেয়ে তুমি বেশি চেনো না। এবার আমার প্রস্তুত হবার পালা। আমি সতর্ক ভঙ্গিতে বললাম, ঠিক আছে, তুমি আমার কাছে এসেছো কেন আজ? হাঁটতে হাঁটতে আমরা লালদিঘি পেরিয়ে রাজভবনের পাশ দিয়ে চলেছি। রাস্তায় আর কেউ যাতে শুনতে না পায় ওইরকম ভাবে ফিসফিসিয়ে দেবনাথ আমাকে বলল, বিশাখা আমাকে জোর করে পাঠালো। তুমি ওর কাছে কি যেন কথা দিয়ে এসেছিলে, সেটা ভুলে গেছো কিনা জানতে।
বিশাখা তোমাকে 2 দিন অফিসে ফোন করেছিল, পাইনি। একদিন তোমার অফিস থেকে বলেছে তুমি লাঞ্চ খেতে বেরিয়ে গিয়ে আর ফেরোনি। আর একদিন তুমি অন্য কোন অফিসারের ঘরে ছিলে, সেখান থেকে তোমাকে ডেকে দেওয়া যাবে না। ওর ধারণা হয়েছে তুমি বোধহয় যে কথা দিয়েছিলে সেটা রাখতে চাইছো না। বিশাখাকে আমি কি কথা দিয়েছিলাম তুমি জানো না? জানি, তাই তো তোমাকে বারণ করতে এলাম। আমার আর কারোর কাছ থেকে কোনো সাহায্যের দরকার নেই। আমি আইনের কাছ থেকেও সুবিচার চাই না। আমি সব দোষ স্বীকার করব। তুমি সত্যি ওসব করেছিলে? তোমার জেনে কি লাভ? নেতাজি মূর্তির কাছাকাছি এসে রাস্তা পার হবার জন্য আমরা থমকে দাঁড়িয়েছি। দূরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পেছন দিকটায় ডুবে যাচ্ছে সূর্য। আমার হঠাৎ মনে হলো দেবনাথ আমার সঙ্গে একটা সাংঘাতিক খেলা খেলছে, যে আমার হাতা থেকে ও এখনো সব তাস বার করেনি। আমাকে জানতেই হবে দেবনাথ সত্যিই ওইসব অপরাধ করেছিল কিনা। দেবনাথের হাত চেপে ধরে আমি খুব বিনতি করে বললাম, দেবনাথ, কেন এরকম হচ্ছে সবকিছু? বিশ্বাস করো, আমি তোমার বন্ধু। আমাকে তুমি সত্যি কথাটা বলো। আমার দ্বারা যদি কিছুমাত্র সাহায্য করা সম্ভব হয়। আমি যে মিথ্যে বলেছি তা সেই মুহূর্তে আমি নিজেই ভুলে গিয়েছিলাম। একথা ঠিক, দেবনাথকে কোনো রকমের সাহায্য করা আমার পক্ষে সম্ভব নয়। তবু সেই মিথ্যে বলার সময়ও আমার গলায় আন্তরিকতার ছোঁয়া লেগেছিল। দেবনাথ হাত ছাড়িয়ে নিয়ে অস্বাভাবিক দৃঢ়তার সঙ্গে বলল, হ্যাঁ, আমি ওইসব অন্যায়গুলো করেছি কারণ ওইগুলো করাই সহজ ছিল। আমি যে পোস্টে কাজ করতাম সেই পোস্টে অন্যায় না করাই শক্ত। কিছুদিন চাকরি করার পর আমি জানতে পারলাম আমার বাবাও ঘুষ নিতেন। আমাদের ভবানীপুরের বাড়িটা ঘুষের টাকায় তৈরি। দেবনাথ, শুনতে তোমার খারাপ লাগছে তো, কিন্তু ব্যাপারটা সত্যি। আমার বাবাও ইনকাম ট্যাক্সের কমিশনার ছিলেন। ব্রিটিশ আমলে আরো সহজ ছিল। যাকগে, তুমি এখন কোন দিকে যাবে? আমি কোন দিকে যাব তা তো আমি নিজেই জানি না। বিশাখার মুখটা চকিতে একবার ভেসে উঠল চোখের সামনে। বিশাখা সত্যি কথাটা জানতে চেয়েছিল কেন? মুনি ঋষিরা যে কারণে সত্যের সন্ধান পেতে চায় সেজন্য, না সামাজিক অপবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য? আমি বললাম, দেবনাথ, আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি কিছু একটা চালাকি করতে চাইছ। রেড রোডের উপর দাঁড়িয়ে দেবনাথ হাসতে লাগলো। তার মুখে এরকম হাসি আমি কখনো শুনিনি। দেবনাথ ফিরে পাচ্ছে তার আগেকার চেহারা, আগেকার প্রাণোচ্ছলতা। অথচ এখন তো তার এসব ফিরে পাবার কথা নয়। আমাদের বাড়ি যাবে নাকি? বিশাখার সঙ্গে দেখা করে আসবে? তুমি ওকে বলেছ যে তুমি আদালতে সব স্বীকার করতে যাচ্ছ? না, ওকে এখনো বলিনি। আজ সকালবেলাই ঠিক করলাম। সেই থেকে আমার মনের ভাব কেটে গেছে। অন্যায় করার মতন অন্যায় স্বীকার করার ব্যাপারে সিদ্ধান্ত নিতেও অনেক দেরি লাগে। অফিসে প্রথম 2-3 বছর আমিও ভদ্রলোক ছিলাম। কড়া অফিসার হিসেবে আমার নাম ছিল। তারপর আমাকে মাদ্রাজে ট্রান্সফার করার কথা উঠল। আমি তখনও কারণটা বুঝতে পারিনি। একদিন একজন বুড়ো কেরানি আমাকে আমার বাবা সম্পর্কে ইঙ্গিত করল। সে আমার বাবার সঙ্গে ব্যাঙ্গালোরেতে চাকরি করেছিল। আমি এসব শুনতে চাই না। সত্যি তো, তোমাকে এসব শোনাবার কি বা মানে হয়? চলো, আমাদের বাড়িতে চলো। বিশাখার সঙ্গে দেখা করে যাবে। বিশাখার শরীরটা ভালো নেই 2 দিন থেকে। কেন, কি হয়েছে ওর? দেবনাথ আবার হাসতে আরম্ভ করল। স্ত্রীর অসুখের কথায় হাসির কি আছে? মাথা খারাপ হয়ে গেছে নাকি ছেলেটার? অথচ আজই এতদিন বাদে দেবনাথের কথাবার্তা সব সুস্থ ধরনের। তবে আবছা অন্ধকারময় রেড রোডে দাঁড়িয়ে নিজের কোন রসিকতায় এমন প্রশান্তভাবে হাসছে সে? ঘুষখোরের ছেলে ঘুষখোর, তার আবার এত আনন্দ কিসের? আমার আর সহ্য হচ্ছে না। কেন এই জটিলতার মধ্যে আমাকে জড়ানো? ইচ্ছে হলো দেবনাথের কাছ থেকে ছুটে পালিয়ে যাই। আমার তো এখন অফিস থেকে বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে চায়ের কাপ নিয়ে বসার কথা। রেকর্ড প্লেয়ারে চড়ানো থাকবে সেতারের লং প্লেয়িং। বছর 2 আগে জয়াকে যদি বিয়ে করতাম তাহলে দৃশ্যটা কমপ্লিট হতো। এইসবের জন্যই তো চাকরি। রীতিমতন ধমক দিয়ে বললাম,
হাসছো কেন? কি হয়েছে বিশাখার? হাসবো না? আজ আমার বড় আনন্দের দিন যে। শোনো, বিশাখাকে আমি সবসময় খুব যত্নে রেখেছি। বড় ভালো মেয়ে। নিজের স্ত্রী বলে বলছি না, তুমিও তো জানো। ওকে কখনো কোনো কষ্ট দেইনি। বিশাখা আমাকে ভালোবাসে না, আমি জানি। তবুও কোনো কষ্ট দেইনি। দেবনাথ আমার দিকে উৎসুকভাবে তাকালো। আমি কোনো মন্তব্য করলাম না। ওদের দাম্পত্য ব্যাপার, এতে আমার বলার কি আছে? দেবনাথ আবার বলল, বিশাখা অবশ্য চেষ্টা করেছিল খুব, কিন্তু পারেনি। ও তো আবার তোমাকেই ভালোবাসে কি না? আমি চেঁচিয়ে উঠে বললাম, কি বলছো কি জাতা? বিশাখা আমার ছোট বোনের মতন। সংকটের সময় মানুষ আপনা আপনি কিরকম মিথ্যে কথা বলে। বিশাখা সম্পর্কে আমার আর যাই মনোভাব হোক, আমি ওকে কোনোদিন ছোট বোন হিসেবে মোটেই দেখিনি। সেটা আমার স্বভাব নয়। কিন্তু দেবনাথের ঠান্ডা গলায় ওই কথাগুলো শুনে আমি দারুণ ভয় পেয়ে গেলাম। আমি আবার জোরের সঙ্গে বললাম, বিশাখা আমার ছোট বোনের বন্ধু ছিল, আমারও ছোট বোনের মতন। আহা, তোমাকে তো কোনো দোষ দিচ্ছি না। আমার বউ যদি মনে মনে তোমাকে ভালোবাসে, সেটা কি তোমার দোষ? তুমি যে ব্যাপারটাকে কখনো গুরুত্ব দাওনি, তা তো আমি জানি। বিশাখাকেও দোষ দিতে পারি না। ওরকম মনে মনে খানিকটা ভালোবাসা প্রায় সব মেয়েরই থাকে অন্য কারোর জন্য। ধরো, তোমার সঙ্গে যদি বিশাখার বিয়ে হতো, তাহলে তখন বোধহয় আমার প্রতি ওর একটু একটু ভালোবাসা থাকতো। দেবনাথ, এসব আজে বাজে কথা শোনার সময় নেই আমার। আরে শোনোই না, সবচেয়ে মজার কথা কি জানো? যেদিন থেকে আমি সাসপেন্ড হলাম, তারপর থেকেই কিন্তু বিশাখা আমাকে খুব ভালোবাসতে লাগলো। কি এর রহস্য আমি জানি না, কিন্তু বিশাখা প্রাণপণে চেষ্টা করত আমার দুঃখ ভুলিয়ে দিতে। হয়তো তার একটা কারণ এই, বিশাখা গোড়া থেকেই আমার নামে সব অভিযোগগুলো বিশ্বাস করে ফেলেছিল, আর প্রমাণহীন সেই বিশ্বাসের জন্যই অনুশোচনা হয়েছিল ওর। দেবনাথ, তুমি কখনো রেস খেলতে? রেস? জীবনে একদিনও খেলিনি। হঠাৎ একথা তোমার মনে হলো কেন? টাকাগুলো কি করলে তবে? কিসের টাকা? আমার সব টাকা আমি স্টেট ব্যাংকের পাটনা ব্রাঞ্চে বিশাখার নামে জমা করে দিয়েছি। তাতে আর কেউ হাত ছোঁয়াতে পারবে না। টাকাগুলো যে নষ্ট হয়নি, এ কথা শুনে আমার একটা নিশ্চিত নিঃশ্বাস পড়ল কেন। মনোজেশ মিথ্যে কথা বলেছে, কিন্তু ওই পাপের টাকা তো নষ্ট হওয়াই উচিত ছিল। তবু টাকা জিনিসটা এমন, কোথাও সেটা আছে, এটা জানলেই ভালো লাগে। ঘেন্নায় শিউরে ওঠা উচিত ছিল না আমার? প্রায় ৭৩,০০০ টাকা জমা রেখেছি বিশাখার নামে। সে টাকা আর আমারও তোলার ক্ষমতা নেই। তোমার কি ধারণা বিশাখা সে টাকা কখনো ব্যবহার করবে না? আমার টাকা বলে বিলিয়ে দেবে? মেয়েরা তা পারে। দেবনাথের মাথায় কি ভূত চেপেছে? কিছু একটা শয়তানি পরিকল্পনা নিয়ে সে খেলা করছে। কিন্তু আমি কেন তার মধ্যে? আমার মুক্তি চাই। আমি কাতরভাবে বললাম, দেবনাথ, আমি এবার বাড়ি যাব। আসল কথাটাই এখনো তোমাকে বলা হয়নি। দিন দুয়েক ধরে বিশাখার খুব বমি হচ্ছিল। কাল ডাক্তার দেখল, ইউরিন টেস্টও হয়ে গেছে। বিশাখার ছেলে মেয়ে হবে। ৩.৫ মাস চলছে। সত্যি? হ্যাঁ, কনফার্মড। একথা জানার পরে আমি ঠিক করলাম কোর্টে গিয়ে সব স্বীকার করব। দেবনাথ, একথার মানে কি? বুঝতে পারলে না? আমার বাবা আমার কাছে কিছু স্বীকার করে যাননি, কিন্তু আমার ছেলে বা মেয়ে যাই হোক, সে অন্তত বুঝতে পারবে তার বাবা যাই করে থাকুক সত্যি কথা বলেছিল। সত্যি কথা বললেই কি সবকিছু মিটে যায়? একথা স্বীকার করলে তোমার জেল হবেই। তুমি বিশাখাকে এ অবস্থায় ফেলে জেলে যাবে? তোমার সন্তান যখন জন্মাবে? তাহলে আমি কি করব? তুমি কেস চালিয়ে যাও। বিচারে যদি ছাড়া পাও, তবে শুধু শুধু তুমি জেল খাটতে যাবে কেন? দেবনাথ আবার হাসল, বলল, আমি ওই দোষগুলো করেছি জেনেও তুমি আমাকে কেস কন্টেস্ট করার পরামর্শ দিচ্ছ? তুমি বলছ অপরাধ করেও আমার শাস্তি পাওয়া উচিত নয়? দেবনাথ এমনভাবে প্রশ্নটা রাখল যে আমি প্রায় না বলে চেঁচিয়ে উঠতে যাচ্ছিলুম। আমি নিজে একজন বিবেকবান নাগরিক হয়ে
কি করে একজন অপরাধীকে প্রশ্রয় দেব? কিন্তু দেবনাথের সমস্ত ব্যাপারটাই যেন একটা চক্রান্ত। সে কি এক ভয়ঙ্কর প্রতিশোধ নিতে চায় বিশাখার বিরুদ্ধে? গর্ভবতী অবস্থায় বিশাখাকে ফেলে গিয়ে সে হাসতে হাসতে জেলে যেতে চাইছে। বাপের বাড়িতে গিয়ে পর্যন্ত বিশাখা মুখ দেখাতে পারবে না। হাসপাতালে সবাই জানবে নবজাতকের পিতা একজন জেলের কয়েদি। আমি তীব্র স্বরে জিজ্ঞেস করলুম, এ কথা তুমি বিশাখাকে এখনো বলনি? একটা উদাসীন নিঃশ্বাস ফেলে দেবনাথ বলল, বিশাখাকে আর বলে কি হবে? তার শরীর এখন ভালো না। তোমার কি ধারণা জানলেও বিশাখা আমাকে আটকাবে? তুমি নিজের অপরাধের বোঝা বিশাখার উপরেও চাপিয়ে দিতে চাইছো কেন? আমি বিশাখাকে খুব যত্নে রেখেছি এতদিন। প্রত্যেক বছর পুজোর সময় তাকে নিয়ে গেছি রানীক্ষেত কিংবা উটকামন্ড কিংবা ডালহৌসি। এখন আমার বিপদের সময় সে অংশ নেবে না? নিশ্চয়ই নেবে। বিশাখা সেই রকমই মেয়ে। চলো, আমি বিশাখার সঙ্গে দেখা করতে চাই। যাবে? আমি জানতাম তুমি যাবে। আগে রাজি হলেই পারতে, তাহলে এতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে হতো না। বিশাখার সামনে গিয়ে তো এসব কথাগুলোই আবার বলতে হবে। একটা ট্যাক্সি ডেকে দুজনে উঠে বসলাম, আর একটাও কথা বললাম না ওর সঙ্গে। দেবনাথের বাড়ির সামনে ট্যাক্সি থামতেই দেখলাম মনুজেশ ওই বাড়ি থেকে বেরুচ্ছে। আমাদের দেখে ব্যস্ত সমস্ত হয়ে বলল, সুনীল, ট্যাক্সিটা ছেড়ো না। দেবনাথ বাবু, আপনি উপরে যান। বিশাখা হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। আমি আর সুনীল গিয়ে একজন ডাক্তার ডেকে আনি। দেবনাথ বিনা উত্তেজনায় মৃদু হাসে বলল, আপনাদের যেতে হবে না, আপনারাও উপরে আসুন। আমি টেলিফোনে আমাদের চেনা ডাক্তারকে ডেকে আনছি। বসবার ঘরে সোফার উপর অজ্ঞান হয়ে পড়ে আছে বিশাখা। পা দুটো গোটানো, কিন্তু একটা হাত ঝুলছে, কাঁপছে একটু একটু। একজন দাসী তার মাথায় জল ঢেলে দিচ্ছে। ভিজে গেছে কার্পেট। দেবনাথ আমাদের দিকে তাকিয়ে ক্ষমা প্রার্থীর ভঙ্গিতে বলল, চিন্তার কিছু নেই, ওর এরকম আগেও দু একবার হয়েছে। আপনারা বসুন। টেবিলের ড্রয়ার খুলে দেবনাথ পুরনো কালের সবুজ রঙা স্মেলিং সল্টের শিশি বার করল। বিশাখার নাকের কাছে সেটা ধরতেই একটু বাদে জ্ঞান ফিরে এলো তার। চোখ মেলে আমাকে দেখেই বিশাখা ধর্মর করে উঠে বসল। উদ্ভ্রান্তভাবে ঘরের সবার দিকে পর্যায়ক্রমে তাকালো একবার। মনোজেশের দিকে তার দৃষ্টি দু এক মুহূর্ত থেমে রইল। তারপর দাসীকে বলল, ঠিক আছে সুরুর মা, তুমি এখন যাও। বিশাখা আমাকে হাতছানি দিয়ে কাছে ডাকল। প্রথমেই জিজ্ঞেস করল, সুনীলদা, তুমি খবর নিয়েছিলে? এক মুহূর্ত দ্বিধা করলাম না। আমি উৎফুল্লভাবে এনে বললাম, মেসোমশাইয়ের সঙ্গে দুদিন আমার ট্রাঙ্কলে কথা হয়েছে। কি কথা? ওর কোনো দোষ নেই, সমস্ত অভিযোগ মিথ্যে। খুব সম্ভবত অন্য লোকের সঙ্গে ওকে গুলিয়ে ফেলা হয়েছে। আবার ফ্রেশ তদন্ত হবে। ঘাড় ফেরাতেই দেখি দেবনাথ আমার দিকে চেয়ে নিঃশব্দে হাসছে। বিশাখাও হাসল স্বামীর দিকে চেয়ে। তারপর আবার আমাকে জিজ্ঞেস করল, দু এক মাসের মধ্যেই তোমার বিয়ে? মনোজেশদার মুখে শুনলাম। কার সঙ্গে বিয়ে হচ্ছে? বললেও বলতে পারতাম যে মনোজেশকে আমি ও কথা ঠাট্টা করে বলেছি। বিয়ে করার কথা আমার মনেই পড়ে না। কিন্তু সে কথা বলতে পারলাম না। লজ্জা লজ্জা মুখ করে বললাম, এখনো একেবারে ঠিক হয়নি, কথাবার্তা চলছে। না, মেয়েটাকে তুমি চেনো না। ঘরের সবারই এখন হাসি মুখ। মানুষের হাসি মুখ দেখতে সত্যি খুব ভালো লাগে। এর জন্য দু একটা ছোটখাটো মিথ্যে বলায় কোনো দোষ নেই। দেবনাথ আত্মহত্যা করার ১.৫ বছর পর মনোজেশ একদিন আমার বাড়িতে এলো। মনোজেশ অনেকটা বদলে গেছে। রীতিমতন দায়িত্ববান গম্ভীর ধরনের মানুষ এখন। চিন্তিতভাবে বলল, সোমনাথ বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। বিশাখার জীবন অতিষ্ঠ করে তুলেছে একেবারে। বেশ কিছুদিন আমি কলকাতায় ছিলাম না। আমাকে কটেজ ইন্ডাস্ট্রির ডেপুটি সেক্রেটারি করা হবে না পুরুলিয়ার এডিএম করে পাঠানো হবে, এই নিয়ে টালবাহানা চলছিল। আমি জোরজার করে জয়েন্ট ডাইরেক্টরকে ধরে চলে গিয়েছিলাম পুরুলিয়া। বেশ শান্তিতে ছিলাম। ছুটিতে মাত্র 10 দিনের জন্য এসেছি। মনোজেশ কি করে যেন খোঁজ পেয়ে গেছে।
যে শুক্রবার মামলার ডেট ছিল দেবনাথের, তার আগের দিন রাত্রিরে সে আত্মহত্যা করে। আজও আমি দেবনাথের আত্মহত্যার কারণটা ঠিক মতন বুঝতে পারিনি। ও কি নিশ্চিত জানতই যে ওর শাস্তি হবে, তাই তার হাতে এড়িয়ে গেল? অথবা নিজের সন্তানকে, জেলখাটা কয়েদির সন্তান, এই অপবাদ থেকে মুক্তি দিয়ে গেল? কিংবা বিশাখার কাছে আমি বলেছিলাম দেবনাথ নির্দোষ, সেটা মিথ্যে প্রমাণ করার জন্যই ও মরে দেখিয়ে দিয়ে গেল? 2-1 বছরের জেলখাটাই বা এমন আর কি? কি এমন অভিমান ছিল তার, যে জন্য সে আর বাঁচতে চাইল না? নৈরাশ্য থেকে মরেনি দেবনাথ, সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক হয়ে উঠেই সে আত্মহত্যা করেছিল। কিন্তু দেবনাথের মৃত্যুর পর আমি আর বিশাখার সঙ্গে দেখা করতে পারিনি। আমি কাপুরুষ। মনোজেশের মুখেই শুনলাম, খুব সুন্দর ফুটফুটে ছেলে হয়েছে বিশাখার। দেবনাথের ছোট ভাই সোমনাথ প্রথম কিছুদিন বেশ ভালো ব্যবহারই করেছিল ওর সঙ্গে, এখন আবার আস্তে আস্তে বদলে যাচ্ছে। অফিসে বোধহয় ঘুষ নিতে পারে না সোমনাথ, কিন্তু টাকার লোভ তারও কম নেই। পার্টনার ব্যাংকে বিশাখার নামে জমা দেওয়া 1 গাদা টাকার খোঁজ সে পেয়ে গেছে। এখন সে সেই টাকারও অংশ চায়। তার দাদা পৈতৃক সম্পত্তি সরিয়ে রেখেছে বৌদির নামে, এই তার অভিযোগ। নইলে বৌদি প্রকাশ্যে স্বীকার করছে যে ওই টাকা ঘুষের টাকা। মনোজেশ বলল, বিশাখা কিছুতেই মনস্থির করতে পারছে না, কিন্তু ও যতদিন না রাজি হয় আমি ওর জন্য অপেক্ষা করতে চাই। কি ব্যাপারে? আমি বিশাখাকে বিয়ে করতে চাই। বাহ, ভালো কথাই তো। বিশাখার বাবাও তো মারা গেছেন, তাই না? হ্যাঁ, ওইটুকু বাচ্চা নিয়ে ওর পক্ষে একা একা থাকা কি সম্ভব? তা বিশাখা রাজি হচ্ছে না কেন? ঠিক অরাজি নয়, একবার রাজি হয়েও পিছিয়ে যাচ্ছে, মনস্থির করতে পারছে না আর কি। ধরো বিশাখার সঙ্গে তোমার বিয়ে হলো, তাহলে তুমি ওই পাটনা ব্যাংকের টাকাটা নিয়ে কি করতে চাও? মনোজেশ মুখ কুঁচকে বলল, আমি ও টাকা ছুঁতেও চাই না। তবে দেবনাথ মারা যাবার পর কেস ডিসমিস হয়ে যায়, আসল ব্যাপারটা আর জানা যায়নি। কিন্তু তুমিই তো বিশাখাকে বলেছিলে যে তোমার মেসোমশাইয়ের কাছ থেকে জেনেছ দেবনাথ নির্দোষ ছিল। তাহলে ও টাকাটাও তো নির্দোষ, ওটা বিশাখার ছেলের জন্যই জমা রাখা উচিত। সোমনাথকে দেবার কোনো প্রশ্নই ওঠে না। আমি মনে মনে হিসেব করে দেখলুম, কলকাতায় আমি আর মাত্র 2 দিন থাকব। এর মধ্যে আর ওদের ব্যাপারে জড়িয়ে পড়ার কোনো সম্ভাবনাই নেই। কোনো রকমে হালকাভাবে কথা বলে কাটিয়ে দিলেও হয়। মনোজেশটা দারুণ ভাবপ্রবণ দেখছি। একজন বদনামগ্রস্ত লোকের বাচ্চা সমেত বিধবাকে ও বিয়ে করতে চায়। পেচপেচে প্রেম একেই বলে, বুঝবে ঠেলা, আমার আর কি। বললাম, তা বটে, সোমনাথের এটা অন্যায় দাবি। সে তো আর কচি ছেলেটি ছিল না যে তার ভাগের টাকা দেবনাথ ঠকিয়ে নেবে। তুমি বিশাখাকে একটু বুঝিয়ে বলবে। কি? এই মানে, ও যাতে সোমনাথের চাপে পড়ে কিছু ছেড়ে না দেয়। ও তো তোমাকে একেবারে দাদার মতন ভক্তি করে। আজকাল সব মেয়েরা নিজের দাদাকেও তেমন ভক্তি করে না। বিশাখা কিন্তু করে, তোমার কথা উঠলেই। তুমি প্রায়ই যাও বুঝি ওর কাছে? হ্যাঁ, প্রায় রোজ। একা একা থাকে ওই বাচ্চাটাকে নিয়ে। তাছাড়া দেখো, বিশাখা ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। সেদিন তুমি থাকতে থাকতে বিশাখা অজ্ঞান হয়ে গিয়েছিল কেন? ও কথা থাক, ও কথা আর তুলো না। ঠিক আছে, কিন্তু দেবনাথের ছেলেকে তুমি নিজের ছেলের মতন মানুষ করতে পারবে? কেন পারবো না? শিশুদের উপর কোনো দোষ লাগে না। দাঁড়াও, আমি পোশাকটা পাল্টে আসছি, আমিও তোমার সঙ্গে বেরোবো। মনোজেশকে বসিয়ে ভিতরের ঘরে এলাম। কাঁচা শার্ট প্যান্ট রয়েছে, কিন্তু একটাও পরিষ্কার গেঞ্জি পাচ্ছি না। ঠিক দরকারের সময় যে এগুলো কোথায় যায়? চাকর বাকর দিয়ে আর কাজ চলে না। না, এবার একটা বিয়ে করেই ফেলতে হবে। হোম সেক্রেটারি তার ভাগ্নি সম্পর্কে একটা ইঙ্গিত দিয়েছেন। বিয়ে তো মানুষ শেষ পর্যন্ত একটি মেয়েকেই করে। হোম সেক্রেটারির ভাগ্নিই বা মন্দ কি? ওর এখনো রিটায়ার করতে 3 বছর দেরি আছে। এর মধ্যে বিয়ে করাই আমার পক্ষে সুবিধাজনক। একবার মফস্বলে গেলে আর সহজে কলকাতায় পোস্টিং হয় না। এখন ওরকম কারোর সুপারিশ ছাড়া
কলকাতায় ফেরার আর আশা নেই। ভাবতে ভাবতে একটু হাসি পেল আমার। সামান্য চাকরিতে বদলির সুবিধের জন্য আমি বিয়ের কথা ভাবছি। কিন্তু এমন অস্বাভাবিকই বা কি? অনেকে তো টাকার জন্য বিয়েও করে, ভালোবাসার জন্য বিয়ে করে আর কজন, বিশেষত ৩০ বছর বয়স হয়ে গেলে, মনোজেশের মতন দু একটি মূর্খ ছাড়া। বিশাখাকে দেখে একেবারে চোখ ভরে যায়। এখন সত্যি একটু রোগা হয়েছে, কিন্তু মোমবাতির আলোর মতন রূপ। কোমল চোখ দুটিতে বিষণ্ণতার ছায়া। বাচ্চাটাও দারুণ সুন্দর হয়েছে, বছরখানেক বয়স, দেবশিশুর মতন মুখশ্রী। দেয়াল ধরে ধরে টলমল করে হাঁটে, মুখ ভর্তি খলখলে হাসি। বিশাখা আর বাচ্চাটার মুখের দিকে পরপর তাকিয়ে আমার বুকের ভেতরটা টনটন করে উঠল। এ আর কিছু নয়, সুন্দর জিনিস দেখার বেদনা। মনোজেশ এই গোটা সুন্দর দৃশ্যটাই আয়ত্ত করতে চায়, বুঝতে পারলুম। আমার পক্ষে দূর থেকে দেখাই যথেষ্ট। বেচারা দেবনাথ, ওর জন্য মায়া হলো আমার। ও এই সুন্দর দৃশ্যটি একটুও ভোগ করতে পারল না, চলে গেল কোথায় কোন অন্ধকারে। খানিকটা অভিমান মেশানো গলায় বিশাখা বলল, কেমন আছো? ভালো আছি। তারপরেই মনোজেশকে চমকে দিয়ে আমি আবার বললাম, এবার কিন্তু আমি তোমার কাছে প্রার্থী হয়ে এসেছি। ফ্যাকাশেভাবে হেসে বিশাখা বলল, আমার কাছে? আমার কাছে কি চাইবে তুমি? বিশাখার চোখে নিবিড় কৌতূহল। সেদিকে আমার দু চোখ নিবদ্ধ রেখে আমি বললাম, পুরুলিয়াতে সরকারি উদ্যোগে আমরা একটা উন্মাদ আশ্রম খুলছি। যে সমস্ত পাগলকে তাড়িয়ে দেয় আত্মীয় স্বজনরা, যাদের কেউ দেখবার নেই, তাদের চিকিৎসার জন্য। টাকার জন্য কাজ আটকে আছে। জনসাধারণের কাছ থেকেও সাহায্য নেওয়া হচ্ছে। অনেকে জমি কিংবা টাকা দিয়ে সাহায্যও করেছে। তোমার তো পার্টনার ব্যাংকে অনেকগুলো টাকা আছে, তুমি তো এখানে দিয়ে দাও না। মনোজের সঙ্গে সঙ্গে বলে উঠল, ওর ছেলের ভবিষ্যতের জন্য লাগবে না? আমি মনোজেশের দিকে ফিরে বললুম, আজকালকার ছেলেদের জন্য বিষয় সম্পত্তি রাখতে নেই, নিজের পায়ে দাঁড়ানোই ভালো। আর ওর লেখাপড়ার খরচ চালাবার উপায় নিশ্চয়ই আছে। মনোজেশ এবারও সঙ্গে সঙ্গে বলল, তা আছে। বিশাখার দিকে ফিরে আবার তার চোখে চোখ রেখে বললুম, আত্মা বলে যদি কিছু থাকে, তাহলে দেবনাথের আত্মা নিশ্চয়ই এতে খুশিই হবে। বুদ্ধিমতী মেয়ে বিশাখা, বুঝতে ওর দেরি হলো না। এক মুহূর্ত দ্বিধা না করে বলল, ঠিক আছে, আমি এক্ষুনি চেক লিখে দিচ্ছি। কার নামে চেক লিখতে হবে? লেখো, ডিএম অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, পুরুলিয়া মেন্টাল হোম স্কিম। মনোজেশ বলল, এক হিসেবে এই ভালো হলো, ও টাকা সোমনাথকে দেবার কোনো মানে ছিল না। ঘরের মধ্যে যেন একটা টাটকা তাজা হাওয়া খেলে গেল। বিশাখা লঘু পায়ে উঠে গেল চা করতে। আমি ওর ছেলেটাকে আদর করতে লাগলুম। পর্দার কাপড়ের রং না মিললে নিউ মার্কেটে ছুটত বিশাখা। দুর্লভ পারফিউম সংগ্রহ করা ছিল ওর শখ। সেই বিশাখা এখন নির্মোহ হতে পেরেছে। চা নিয়ে ফিরে এসে বিশাখা একটু হালকাভাবে বলল, শুধু এই চাইতে এসেছ? আর কিছু চাইবে না? হ্যাঁ, আর একটা আছে। এবার সত্যি সত্যি আমি বিয়ে করছি, মাস তিনেকের মধ্যে। কাকে? চেনাশুনো কেউ? না, আমাদের হোম সেক্রেটারির ভাগ্নি। মেয়েটি এমএ পাস। সেই বিয়েতে তোমায় যেতে হবে। শুনেছি এখনো তুমি বাড়ি থেকে বেরো না। আমার বিয়েতে তোমাকে যেতেই হবে। যাব, নিশ্চয়ই যাব। আমার বিয়ের সময় তুমি পিঁড়ি ধরেছিলে, মনে আছে? আমার সব মনে আছে। সব? হ্যাঁ, জিওলজিক্যাল সার্ভে অফিসের পিছন দিকের পুকুরে বসে সেই সাদা হাঁস দেখা পর্যন্ত। সেটা কবে বলো তো সুনীলদা? সেটা তোমার মনে নেই তো? সেই দিনটাই আমার বেশি মনে আছে। বিশাখার মুখটা একটু উদাস হয়ে গেল। অন্যমনস্কভাবে ছেলের মাথার চুলে হাত বুলিয়ে আদর করতে লাগল। আমি বললাম, আমার বিয়ের আগে আরেকটা বিয়ের ঘটকালি করে যাব নাকি? বিশাখা আর মনোজেশ পরস্পরের চোখের দিকে একবার তাকালো। তারপর বিশাখা শুকনো গলায় বলল, না, এখন না, আর কিছুদিন পরে। মনোজেশও বলল,
হ্যাঁ, আর কিছুদিন যাক। আমি বললাম, মনোজেশ, তুমি তাহলে বসো, আমি এবার উঠি, আমার একটা কাজ আছে। সিঁড়ি পর্যন্ত আমাকে এগিয়ে দিতে এলো বিশাখা। সিঁড়ির রেলিংয়ে আমার হাতের উপর হাত রাখল। আরও 2 দিন এরকম হাত রেখেছিল, ওর বিয়ের দিন আর যেদিন দেবনাথ সম্পর্কে খোঁজ নেবার জন্য আমাকে অনুরোধ জানিয়েছিল। ওর হাতে সামান্য চাপ দিয়ে আমি নেমে এলাম। দরজা দিয়ে বেরিয়ে আসার আগে আর একবার পেছন ফিরে দেখলাম, তখনও বিশাখা দাঁড়িয়ে আছে সিঁড়ির উপর। চওড়া কালো পাড়ের শাড়ি পরা সেই অপরূপ মূর্তিকে আমি আর একবার দেখে নিলাম ভালো করে। তারপর বাইরে বেরিয়ে এলাম। মনে মনে বললাম, বিশাখা, তুমি আর আমাকে কখনো ডাকবে না, আর আমাকে তোমার প্রয়োজনও হবে না। আমি তোমার কাছে একটা কথাও রাখিনি, একটাও মনের কথা বলিনি। কিন্তু বিশাখা, আমি তোমাকেই ভালোবাসি। জীবনে দেরি করে যে ভালোবাসার কথা বোঝা যায়, সে ভালোবাসায় কিছুই পাওয়া যায় না, কিন্তু সারা জীবনে তা আর ভোলাও যায় না। গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন এবং নিজের যত্ন নিন। টাটা।